এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে আজ শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মূলত কলেজ কেন্দ্রিক। আমরা জানি শিক্ষা কেন্দ্রিক, কলেজ কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় আধিকারিকরা বেশ কয়েকবার এসছেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং বিভিন্ন কলেজের বিভাগীয় প্রধানরা এসছেন। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয় শিক্ষাঙ্গনে। এছাড়া অন্যান্য বিষয় তো আছেই, রাজনীতির সঙ্গে অন্যান্য সংস্কৃতি এবং খেলাধুলা সব কিছুই আছে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্ত আবহে। তো আজ আমরা শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। কলেজ শিক্ষা যে সংকট, যে সমস্যা, তার সমাধান, বিভিন্ন ধরনের উদ্ভূত পরিস্থিতি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করবেন এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ বর্ধমানের উইমেন্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষা আশরাফি খাতুন, তিনি আজ আমাদের সামনে এসছেন। তার অভিজ্ঞতা তিনি বর্ণনা করবেন, বিশ্লেষণ করবেন। আমরা তাকে স্বাগত জানাই আমাদের প্ল্যাটফর্মে। নমস্কার। আমি তার কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখব। প্রথমে যেটা জানতে চাইছি যে এই যে একটা শিক্ষকতা, এই শিক্ষকতা পেশায় অনেকেই বিভিন্ন পেশায় অবতীর্ণ হন। তো শিক্ষকতা পেশায় আসার মূলত কারণ কি? এটা কি কোনো কারো অনুপ্রেরণা নাকি সদিচ্ছায়? নমস্কার, আমি সর্বপ্রথম সৈয়দ মোশাররফ আজম দাকে আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর এই মুক্ত আবহের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের সকলকেই আমি আমার অভিনন্দন জানিয়ে যে প্রশ্নটা উনি আমাকে করেছেন যে এই পেশায় আসার কারণটা কি, তো এইটা বলতে গেলে আমি খুব সংক্ষেপে বলি। কারণ একেবারে ছোট থেকে আমার শিক্ষকতা পেশায় আসার একটা নিজস্ব আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকেই আমি একেবারে জুনিয়র বেসিক ট্রেনিং করেছিলাম। প্রথম মানে প্রাইমারি স্কুলে পড়াবো বলে। তারপরে পরবর্তীতে আমি অনার্স MA করে BEd করি, সেটাও আবার ওই স্কুলেরই পড়ানোর জন্য, হাই স্কুলে। তারপরে আমি প্রাইমারি স্কুলে পড়াইনি ঠিকই, বেশ কয়েকবার চান্স পেয়েছিলাম কিন্তু আমি জয়েন করিনি, কিন্তু হাই স্কুলে পড়িয়েছি। আমি পুরসা হাই স্কুলে একদম 95 থেকে 2001 মার্চ পর্যন্ত পড়িয়েছি। তারপরে আমার ওই হাই স্কুলে থেকেও মনে হয়েছে যে শিক্ষকতার পেশায় থাকবে কিন্তু আর একটু উঁচুতে যাওয়া, হ্যাঁ ঠিক। তো তারপরে আমি আবার নেট সেট দিয়ে আমি কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সোনামুখী কলেজে যাই 2001 27 মার্চ জয়েন করি
এবার ওখান থেকে আমার বাঁকুড়া জেলায় ছিল তো আমার বাড়ি বর্ধমান, সেই জন্য আমি আবার একবার সিএসসি দিয়েছিলাম কাছে আসার জন্য। তো সেটা হচ্ছে 2015 সাল। তো আমি আবার জামালপুর মহাবিদ্যালয়ে 3 জানুয়ারি 2015-তে জয়েন করি। ওখানেও আমি 15 থেকে 25 এত বছর করেছি। এবারে আমি বর্ধমানে এমইউসি উইমেন্স কলেজে আমি প্রিন্সিপাল রূপে জয়েন করলাম এই কয়েকদিন হলো। তো এই যে শিক্ষকতার পেশা, এই পেশাটা বরাবর আমার একটা অন্তরের পেশা বলে মনে হয়, যে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি সেইটুকু আমি ছেলে মেয়েদের মধ্যে বিতরণ করে দিতে চাই, খুব ভালো। এবং সেই জন্যই আমি শিক্ষকতা পেশাকে একদম গ্রহণ করেছি। এখনো আমি এই পেশাটাকে খুবই ভালোবাসি, যতদিন থাকবো। এটা কি স্বেচ্ছায় নাকি কারো অনুপ্রেরণা? একেবারে স্বেচ্ছায়, স্বেচ্ছায়, একেবারে। বাহ। কেউ আমাকে অনুপ্রাণিত করেইনি যে আচ্ছা, আচ্ছা। তোমাকে শিক্ষকতা করতে বাহ, হবে, এটা আরো ভালো জিনিস। বা কোনো ফোর্সই করেনি একদম, জীবনে। একদম। আমি ওই যে বললাম একদম ছোটবেলা থেকে, মানে এইচএস পরীক্ষা দিয়ে আমি বেসিক ট্রেনিং করেছি বাহ। তখন থেকে। এটা একদম নিজস্ব। একদম, মানে এই পেশাতে আমি থাকবো, হ্যাঁ, এই ইচ্ছে একদম, একদম। প্রথম থেকেই ছিল। একদম। আচ্ছা আচ্ছা। তাহলে বিভিন্ন কলেজেও আপনি শিক্ষকতা, স্কুলে করেছেন, কলেজে করেছেন, হ্যাঁ। এখন একটা খুব বড় একটা মহিরু বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজ, হ্যাঁ। তো সেটা অত্যন্ত পরিচিত মুখ, এবং 60 বছর অতিক্রান্ত, হ্যাঁ, এই কলেজের বয়স। বিভিন্ন বড় বড়, অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, হ্যাঁ, তারা এই কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন। অতীতে মহারাজার নিজের তৈরি কলেজ উদয়চাঁদ। তো আজকে এই কলেজে আপনি নবনিযুক্ত অধ্যক্ষা, তো খুবই ভালো লাগছে। তো কিন্তু হঠাৎ করে এই অধ্যক্ষের পদ, এটা কি আপনি আশা করি চেয়েছিলেন নাকি অনাকাঙ্ক্ষিত? না, একেবারে না। জীবনে কোনো কিছু অনাকাঙ্ক্ষিত বলে কিছু হয় না। সবই মানুষ যেটা আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে, অধ্যাবসায়ের সঙ্গে কামনা করে, সেটাই সে লাভ করে। তো এই যে অধ্যক্ষ হওয়ার জন্য আমি কিন্তু অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম, এবং 2023 সালে আমি প্যানেলও হয়েছিলাম, কিন্তু আমি কাছে কোথাও পাইনি। সেই জন্য আমি সেটা গ্রহণ করতে পারিনি। অনেক দূরেতেও, আর তাছাড়া আমাদের মহিলা বলে এবং আমাদের একটু বয়সও হয়েছে, তো তাতে করে দূরে যাওয়া খুবই কষ্টকর। সেই জন্য এবারে আবার আমি যখন দিয়েছিলাম, তখন আমার সৌভাগ্য যে আমি এমইউসি ওমেন্স কলেজে পেলাম। এবং পেলাম বললে ভুল হবে, আমি যে জায়গাটায় প্যানেলে ছিলাম সেটা মেয়েদের মধ্যে গোটা বর্ধমানে একে ছিলাম। আচ্ছা। এবং সেই জন্যেই আমি ওমেন্স কলেজটা পেলাম। হ্যাঁ, অধ্যবসায় ছাড়া তো কিছুই হয় না। অধ্যবসায় ছিল, নিশ্চয়ই ছিল, এবং আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল, সব কিছুই থাকে, অবশ্যই থাকে। কিন্তু এক্ষেত্রে মহিলা কলেজ বর্ধমানের বিভিন্ন সমস্যায় আকীর্ণ, হ্যাঁ, সমস্যাকীর্ণ এই কলেজ। তো বহু পুরনো কলেজ। তো এসে কিভাবে মনে হচ্ছে যে এই কদিনের মধ্যেই যে সমস্যা কি সমাধান কীভাবে সম্ভব হবে? বেশ, প্রথমেই বলি যে কলেজটা 1955 সালে তৈরি, 33 জন ছাত্রী নিয়ে তৈরি হয়েছিল। আর একটা কথা একটু উল্লেখ করে রাখি, এই কলেজেরই আমি ছাত্রী। আমি 11 টু অনার্স, মানে 6 বছর এই কলেজে পড়াশোনা করেছি। তারপর আমি মাস্টার্স করেছি বিশ্বভারতী। কিন্তু এই 6 বছর যখন আমি পড়েছি, তখন হ্যাঁ একদম চেনা পরিবেশ। এবং আমার ওমেন্স কলেজের পেছনে আমার বাপের বাড়ি, জন্মস্থান একদম। এবং তারপরে সদ্য আমরা এই কলেজে ভর্তি হওয়ার পরে 6 বছর এনসিসিও করেছি। এবং আরও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে, যখন আমি ক্লাস 11-এ পড়ি, সেটা হচ্ছে 1984। তখন এই বর্ধমানের এমইউসি ওমেন্স কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর লতিকা বসু, তার নেতৃত্বে 17 জন এনসিসির ছাত্রী, আমরা মেয়েরা মোপেড চালিয়ে বর্ধমান থেকে সিকিম গিয়েছিলাম। অল ইন্ডিয়া মোপেড এক্সপিডিশন হয়েছিল। এবং তখন আমি সর্বকনিষ্ঠ একজন
হিসাবে আমি যোগদান করেছিলাম। বাহ। এবং সেই দিনগুলোর কথা আমার এখন খুব মনে পড়ছে। একদম। আর মনে পড়ছে যে আমার চিরদিনের আকাঙ্ক্ষা ছিল যে আমি আমার কলেজে যদি পড়াতে পারি, আমি প্রিন্সিপাল হবে এটা কোনোদিন ভাবিনি, কিন্তু আমি পড়ানোর ইচ্ছা একটা পোষণ আকাঙ্ক্ষা করেছি। ছিল। আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল। হুম। তাই আজকে আমি এখানে এসে আমার আনন্দের সীমা নেই, এবং আমার ভেতরটা কেমন যেন একটা যেন পরিচিত মুখ, অন্যরকম, পরিচিত হ্যাঁ, পরিবেশ। অন্যরকম একটা একদম। আনন্দে ভরে উঠেছে। তার কারণ আমি যেন আমার মায়ের কাছে আবার ফিরে গেলাম। একদম একদম। মানে মায়ের জন্মভূমিতে মায়ের কাছে যেন ফিরে গেলাম, এরকম একটা অনুভূতি হচ্ছে। আর খুব আনন্দের অনুভূতি। অন্য কলেজে আমি প্রিন্সিপাল হতে পারতাম নিশ্চয়ই, কিন্তু এতটা আনন্দ হতো না। আমার একেবারেই হতো না। একদম। সেই সিঁড়ি দিয়ে, একই সিঁড়ি দিয়ে একই এখানকার আপনি ভূমিকন্যা। হ্যাঁ, একদম হ্যাঁ, ভূমিকন্যা। তারপরে আবার নিজের পরিচিত কলেজ, একদম। নিজের কলেজ একবারে 6 নিজের বছর কলেজ। এখানে কাটিয়েছেন। 6 বছর। হ্যাঁ, এখানে কোনো রকম অসুবিধার কারণ নেই। না। আরেকটা হচ্ছে যে বর্ধমান আপনার একবারে মানে ঝিল ছোড়া দূরত্ব। একদম হ্যাঁ, বাড়ি থেকে। একদম, তো বাড়ি এই থেকে অবস্থার 5 মধ্যে মিনিটের রাস্তা। একদম 5 মিনিটের রাস্তা। এই একটা কি, আর কলেজের অধ্যক্ষদের এখন অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সব বিপদে আপদে যখন তখন চলে আসতে হয়। একবার আমি আমার মনে আছে সংস্কৃত দেওয়ালে একটা সিনেমা না নাটক একটা দেখছিলাম, সৌমিত্র এসেছিলেন। সৌমিত্র নিজে অভিনয় করছিলেন, তা সুকৃতি ঘোষাল তখন দেখছিলেন বসে। তা আমাকে বললেন যে গে খুব ভালোবাসতেন, মোশাররফ কেমন আছে, ভালো না? হ্যাঁ। তো বলছে আজ ভালো তো দেখতে এসেছি। হ্যাঁ, আমি না আমার সবটা দেখা হবে না, এখনই খবর লিখতে চলে যাবো, 1/2 ঘন্টা থাকবো। বলছে হ্যাঁ দেখো দেখো খুব ভালো। হ্যাঁ, সৌমিত্রের অভিনয় আর সুযোগ পাবে। যে বলতে বলতে উনি দেখছেন ঠিক 1/2 ঘন্টা কাছাকাছি 25 মিনিট হয়েছে। হ্যাঁ, চট করে উনি একটা ফোন বেজে উঠলো, তার মোবাইলটা। হ্যাঁ, আর ছুটে বেরিয়ে গেলেন। হ্যাঁ, কী হলো হ্যাঁ, কী ব্যাপার? যে আমিও বাইরে গেলাম, যে কি বিপদ হলো নাকি? হ্যাঁ, কি বলছে কলেজে ঝামেলা হচ্ছে, বলছে পুলিশ এসছে, বাইরের লোক ঢুকে পড়েছে। হ্যাঁ, বলছে নেতারা চলে এসছে, বলছে যাচ্ছে তাই অবস্থা, আমাকে ফোন করেছে, ও আর দেখা হলো না, দিয়ে চলে এলেন। তো এই অবস্থা একটা, হ্যাঁ, মানে এই কলেজের এই অধ্যক্ষদের এই অবস্থা, 24 ঘন্টা ডিউটি। কোনো রকম ছাড় নেই। তো উনি আর যেতেই পারলেন না। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে দেখলাম একটা খবর হবে, যাই দেখি। হ্যাঁ, কলেজে বিশাল পুলিশ ভিড়। একটা মেয়েকে, হোস্টেলের মেয়ে, তা মানে সারাদিন তার পাত্তা নেই। রবিবার ছিল সেদিন, শনি না রবিবার, সন্ধ্যের পরে এসছে, কলেজও করেনি। তো তাকে গার্ডরা আটকেছে যে না, তো এইভাবে দেওয়া যাবে না। যিনি স্টুয়ার্ড ছিলেন তাকেও ডেকেছে, না ও কলেজই আসে। যাই হোক, মানে যাই হোক, এটা কিন্তু না, আমি একটা কথা বলি যে আমার মনে হয় পুরোনো কথাগুলো না তোলাই ভালো। আমি একটা নতুন আশায় বুক বেঁধে আমার নিজের কলেজে ফিরে এসেছি। তাই পূর্বে কার আমলে কি ঘটনা ঘটেছে আমার মনে হয় সেটাকে পুনরাবৃত্তি না ঘটানোই ভালো। তবে একটা কথা কি, আমি একদম কলেজের গায়ে থাকি, এই ধরনের কোনো ঘটনা ঘটবে আমি আশাই করি না। যদি দরকার পড়ে আমি কিন্তু সব সময় কলেজে এসে হাজির হয়ে যেতে পারবো। যেমন আমি আরও একটা কথা বলি যে আমি জয়েন করেছি 10 তারিখে, 10ই ডিসেম্বর। তো 10ই ডিসেম্বর থেকে আমি মোটামুটি 6:30 পৌনে 7টার মধ্যে কলেজ থেকে বেরোচ্ছি প্রতিদিনই। এরকম টাইমে, তার কারণ হচ্ছে যদি পৌনে 7, 6:30, পৌনে 7টা নয়, যদি 10টাও বাজে আমি থাকবো। আমার ঘরের পাশে কলেজ, আমার নিজের কলেজ। একদম, এইটা কিন্তু সবাই সবাই পায় না, এই সুযোগটা পায় না। এটাই হচ্ছে ব্যাপার। তবে আমি যেটা আশা করব যে একটা মহিলা কলেজে মহিলা প্রিন্সিপাল থাকা জরুরি, খুব জরুরি। তার কারণ আমি এই মাত্র 3-4 দিন এসেছি, কিন্তু আমি একেবারে অনুভব করছি যে মেয়েরা কতটা আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করছে, একদম, এবং তাদের অভাব অভিযোগের কথা কিভাবে ছুটে ছুটে আসছে বলার জন্য। তো এইটা নিশ্চয়ই একজন মেল প্রিন্সিপাল থাকলে আরেকজনকে ডাকতো, আরেকজনকে ধরে এনে কি বলছে দেখো, আমাকে বলো। এই ভায়া মিডিয়া ব্যাপারটা একদম ডাইরেক্ট, এবং সবাই এত আনন্দিত, এত খুশি। এর আগে একজন মেল প্রিন্সিপাল ছিলেন, তো তাতে যাই হোক সবাই চেয়েছিল এবারে যেন একজন ফিমেল, একজন মহিলা প্রিন্সিপাল আসেন। সেই জন্য গোটা কলেজ একদম আনন্দের উন্মাদনায়
আপ্লুত হয়ে আছে। খুব ভালো খবর এবং এটা। আমারও খুব ভালো লাগছে যে আমি আমার কলেজে শুধু আসিনি, আমি এই যে এতজন মানুষের আশা ভরসার একটা আশ্রয়স্থল হয়ে উঠেছি। একদম। আমি কামনা করি যেন আমি যতদিন কলেজে থাকি আমি যেন সবারই আশা পূরণ করতে পারি, খুব ভালো। সবারই হয়ে কাজ করতে পারি, সবার কলেজটাকে উন্নত করতে পারি। একদম একদম। উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী বলছেন, উন্নয়নের কথা প্রধানমন্ত্রী বলছেন, প্রত্যেকে উন্নয়নের কথা বলছেন। তো এই কলেজের উন্নয়ন আপনি নিশ্চয়ই করবেন, হ্যাঁ, কিন্তু অনুন্নয়ন কতটা আপনার চোখে পড়ছে যেগুলো হয়নি? না, আমি তো সবেমাত্র জয়েন করলাম, এই মুহূর্তে এই 3-4 দিনের মধ্যে অনুন্নয়ের ব্যাপারগুলো খুব একটা স্পষ্ট হয়ে আমার কাছে দেখা দেয়নি। তবে একটা কথা কি, আমাদের ন্যাক হয়েছে 24 সালে, আমরা হয়েছে 25 সালে, কিন্তু 18 to 23 5 বছরের একটা ইয়েতে অ্যাসেসমেন্টটা হয়েছে। তো আমার কত কি ইচ্ছা গ্রেড আছে, কি ছিল? গ্রেড বি ছিল, কিন্তু আমার ইচ্ছা আছে এই গ্রেড করতেই হবে, A++ গ্রেড একদম, করতে হবে। একদম। সেই A++ গ্রেডের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তার জন্য কলেজে যা কিছু করা দরকার আমরা শুরু থেকে, পরিকাঠামো সব রয়েছে সে অনুপাতে না? পরিকাঠামো প্রচুর আছে, কিন্তু সেইগুলোকে হিউম্যান রিসোর্স আছে প্রচুর। আমি এই কদিনে যেটা দেখি, রুসার খরচ এখানে হয়েছে, রুসার টাকা। হ্যাঁ হ্যাঁ, তো হিউম্যান রিসোর্সগুলোকে আমি একটু কাজে লাগাতে চাই। একদম, তার কারণ মানব সম্পদই তো জীবনের সব থেকে বড় সম্পদ। একদম। সেই সম্পদটাকে যদি কাজে লাগানো যায়, একটা কলেজ কেন, একটা জাতি, একটা দেশ উন্নত হতে পারে। নিশ্চয়ই। এই তত্ত্বে আমি বিশ্বাসী। তাই আমার তো এই কদিনের ব্যাপার, আমি জিনিসগুলো দেখার চেষ্টা করছি এবং এটাকে আমরা ওই লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার এই ঢুকেছি, আস্তে আস্তে জিনিসগুলো এগোতে হবে, একদিনে তো কোনো কিছু হয়নি। ইতিমধ্যে সহযোগিতা যথেষ্ট পাচ্ছেন? যথেষ্ট, একদম যথেষ্ট। শিক্ষক শিক্ষাকর্মী একদম প্রত্যেককে, Student। প্রতিটি স্টুডেন্ট পর্যন্ত। এবং তাদের কয়েকটা অনুষ্ঠানে ইতিমধ্যে আমি যোগদান করেছি, সবাই তো মেয়ে, এবং আমি এমন একটা সম্প্রদায় থেকে বিলং করছি যে সম্প্রদায় এখনো পিছিয়ে আছে। এবার আমি একা প্রিন্সিপাল হলাম বলে এরকম নয় যে আমাদের সমাজটা একদম দুর্দার করে এগিয়ে গেছে, যায়নি। তো এই যে আমার কথাবার্তা, আমার জীবনের কথা, আমার ফিরে আসার কথা শুনে সব ছাত্রীরা খুব অনুপ্রাণিত, খুব খুশি। তারা একটা নতুন জোয়ার যেন এসেছে বলে আমার মনে হচ্ছে। তার কারণ আমার আর প্রত্যেকজন অধ্যাপক অধ্যাপিকা থেকে নন টিচিং স্টাফ থেকে আরম্ভ করে মালি পর্যন্ত তারা এত খুশি, এবং আমার কাছে এসে সবাই বলছে যে ম্যাডাম কি কাজ আছে বলুন করব। এটা আমার এত ভালো লাগছে যে একটা এত সুন্দর কলেজ, বিশেষ প্রাপ্তিযোগ, বিশেষ প্রাপ্তি, এত সুন্দর কলেজে সবাই কাজ করতে চায়। এমন অনেক জায়গা আছে কাজ করতে চায় না মানুষ, এটা পড়ানোর লোক নেই, পুরো এতদিন ছিল না, আপনি পেয়েছেন। হ্যাঁ, যাই হোক, এতদিন তো টিআইসি ছিলেন, এবার ওই কথাটা আমি ঠিক বলতে পারবো না, আমি তো জানি না ব্যাপারটা, আমি তো এই যোগদান করলাম। তবে আমি জয়েন করার পর থেকে দেখছি একদম কলেজে আলাদা মল্লিকা চক্রবর্তী ছিলেন, তার সহযোগিতা, তিনি সর্বতভাবে খুব ভালো মানুষ, এবং তিনি সহযোগিতা করছেন, মানে এমনভাবে সহযোগিতা করছেন যে আমি অভাবটা বুঝতেই পারছেন। খুবই ভালো, একদম সবাই ভালো, সবাই খুব ভালো। এবং আমাদের নন টিচিং যারা আছেন তারা সবাই খুব খুব ভালো, খুব। এইবার একজনকে তো চাই লিডারশিপ দেওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব, আশা রাখি কাজ করতে পারবো। এবং যারা টিচাররা আছেন তারা খুব হেল্পফুল, তারা যথেষ্ট এফিসিয়েন্ট, কোয়ালিটি সম্পন্ন। এত কোয়ালিটিবান লোকজন ওমেন্স কলেজে আছেন, মানে ভাবলে অবাক হতে হয় যে একটা কলেজে এত অ্যাসেট আছে। খুব বিউটিফুল, খুব খুব একদম পাংচুয়াল, ডিসিপ্লিন, বিউটিফুল সব কিছু। সেই জন্য ওদেরকে আমি সহকর্মী হিসাবে
ওনাদেরকে পেয়ে আমি সত্যি খুব খুশি। খুব ভালো। আমি কিছুদিন এই কলেজে পড়িয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা। তো তখন দেখেছিলাম যে প্রত্যেকে এত ভালো ব্যবহার, হ্যাঁ, সাধারণ শিক্ষক থেকে অধ্যক্ষ থেকে মাস কমিউনিকেশন আছে আমাদের সাথে। হ্যাঁ, তো খুব ভালো। আমি এই বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মোবাইল আকর্ষণ, হ্যাঁ, মোবাইল প্রীতিটা যথেষ্ট। তো আমি বর্ধমানে একটা কলেজে পড়াই, তো সেখানে দেখেছি নিচু হয়ে বসে মোবাইল দেখছে, হ্যাঁ, তো খুব খারাপ লাগে, বকাঝকা করি, তখন আবার সোজা হয়ে দাঁড়ায়। তো এই ব্যাপারটা কি করে দূর করবেন বলে মনে হয়? না, আমার যেটা প্ল্যান আছে সেটাই বলি, যে এই যে ছেলেমেয়েরা শিক্ষা থেকে একটু সরে যাচ্ছে, পড়াশোনার পরিবেশ থেকে একটু সরে যাচ্ছে এবং মোবাইলে নিশ্চয়ই দরকার আছে মোবাইলের, কিন্তু অতিরিক্ত আসক্তি ক্ষতি করছে। সেটাও দরকার নেই, তবে আমরা এমন কিছু কোর্স খোলার আমার ইচ্ছা আছে সবারই সহযোগিতা নিয়ে, যেখানে মেয়েরা উপকৃতও হবে এবং ভবিষ্যতে সেটাকে পেশা হিসাবেও নিতে পারবে। এরকম কিছু কোর্স আমরা খুলব, সেটা প্রাথমিকভাবে একটু আলোচনা হয়েছে। শুধু তাই নয়, এমন কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো মেয়েরা পড়তে ভালোবাসে, সেই সব সাবজেক্ট খোলার কথাও আমরা ভাবছি। এবং মেয়েরা উৎসাহিত বোধ করবে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা মেয়ে হিসাবে আমরা জানি, তো সেই বিষয়গুলোকে কলেজে আনার আমরা চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, তারা যাতে ভবিষ্যতে চাকরি বাকরি পায়, তার জন্য কর্মমুখী করে তোলার জন্য আমরা বিশেষ কোচিং দেওয়ারও চেষ্টা করব, এবং সেটা নিয়েও একটু একটু আলোচনা আপাতত হয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে বেশ কিছু মেয়েদের নিজস্ব একটা কিছু কোর্স আছে, তো সেইগুলো পিজি ডিপ্লোমা, হ্যাঁ, সেগুলো যদি এখানে অনার্স করা যায় তাহলে সেটা মাস্টার ডিগ্রি করতে পারবে, তারা একটা সুবিধা হয়ে যাবে। না, এই ব্যাপারে একটা বলি, মানে শুরুতেই বলি, আমাদের কলেজে ইংলিশে পিজি আছে, হ্যাঁ, মাস্টার ডিগ্রি আছে। রাজ কলেজে বাংলা, আমি আশা, বিবেকানন্দ কেমিস্ট্রি। হ্যাঁ, ঠিক। আমি জয়েন করার দ্বিতীয় দিনেই আমি বাংলাতে পিজি খুলবো উমেন্স কলেজে। আমার টিচাররা বিভাগীয় প্রধানকে আমি ইউনিভার্সিটিতে খোঁজ দিতে পাঠিয়ে দিয়েছি। তো আমি এই উদ্যোগটা নিচ্ছি, খুব ভালো, যে বাংলাতে পিজি হলে মেয়েরা স্বাধীনভাবে আমাদের কলেজে পিজি পড়তে পারবে। এছাড়া আমি দুটো কলেজে পড়িয়েছি, তো এই দুটো কলেজে পড়ানোর দৌলতে দেখেছি, সুবাদে দেখেছি যে বেশিরভাগ মেয়েরা ক্যাম্পাসে, মেন ক্যাম্পাসে চান্স পায় না, অনেক সময় অনেক ক্রাইটেরিয়া থাকে, তখন তারা আর পড়তে চায় না। কিন্তু আমাদের মতো একটা ওমেন্স কলেজে যদি চান্স পায়, নিজেদের মতো পরিবেশ শুধু নয়, বাড়ির গার্জেনরাও বলবে যে একটা মেয়েদের কলেজ, তোরা পড়গা, কোনো অসুবিধা হবে না, কোথাও যেতে হবে, এখান থেকেই পাস করলে এখানেই পড়। এই যে চিন্তাটা, এই চিন্তা নিয়ে প্রথম দিন থেকেই আমি কাজ করা। দুটো বিষয় তাহলে পিজি হবে, খুব ভালো। আশা করি দুটো কেন, ভবিষ্যতে আমরা একাধিক বিষয়ে পিজি করবো, তার কারণ আমাদের টিচাররা খুব এফিশিয়েন্ট, তো তাদেরকে নিয়ে খোলা যেতেই পারে। তো আস্তে আস্তে এগোবো। আপাতত বাংলাটা আমরা খুলতে চাই। যথেষ্ট পরিকাঠামো আছে, যথেষ্ট আছে, একদম, এবং ক্যাম্পাসও খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয়, যে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, স্কুলে করেছেন, কলেজে করেছেন, এখন বর্ধমানের উইমেন্স কলেজের অধ্যক্ষ। তো এই ক্ষেত্রে একটা জানতে চাইছি একটা বিষয়, যে আপনি আগে শিক্ষককে দেখেছেন, আপনি যখন পড়াশোনা করেছেন তখন শিক্ষকরা কি ভূমিকায় ছিলেন, এখনকার শিক্ষক, হ্যাঁ, তো নাও অ্যান্ড দেন এই দুটো একটা তফাৎ। হ্যাঁ, এখন কিন্তু অনেক মায়না বেড়েছে, তখনকার মায়না এত ছিল না, খুব কম মায়না ছিল। আমার বাবা শিক্ষকতা করেছেন, কিন্তু মায়না কম ছিল তাদের। তো এই মানসিকতা কতটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়? আচ্ছা, আপনার দুটো কোশ্চেন জুড়ে গেল। একটা কোশ্চেন হচ্ছে আগেকার শিক্ষক আর ছাত্রীদের সম্পর্ক, আর বর্তমান যুগের শিক্ষক একদম, এই একটা প্রশ্নের আগে উত্তর দিই। অনেক তফাৎ হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তার কারণ হচ্ছে এখনকার ছেলেমেয়েরা একটু শিক্ষকদেরকে থেকে একটু দূরে থাকতে চায়। আমরা একটু শ্রদ্ধা ভক্তিও একটু জেনারেশন গ্যাপের জন্য কমে গেছে, এটা কিন্তু আমিও স্বীকার করি। তার কারণ আমি আজকে কলেজের প্রিন্সিপাল হয়েছি, আমি কলেজের অধ্যাপক হওয়ার পরেও
আমার স্যাররা রাস্তা দিকে বিসি রোড দিয়ে হেঁটে যাচ্ছে দেখে আমরা ছুটে গিয়ে পায়ে ধরে তাকে প্রণাম করছি। আমি তখন কিন্তু ভুলে যাচ্ছি যে আমি একজন প্রফেসর, আমার মনে হচ্ছে যে আমি একজন ছাত্রী, উনি একজন শিক্ষক। কিন্তু সেই যে শ্রদ্ধা, এবং আমাদের স্যাররা যদি বাসে উঠতেন আমরা ছিট ছেড়ে দিতাম একদম সঙ্গে স্যার ম্যাডামরা একদম। কিন্তু ওই ব্যাপারটা এখন কমে গেছে, এটা একদম স্বীকার করতে বাধ্য নেই, মানে বাধ্য হচ্ছি, বাধা নেই স্বীকার করতে, যে ওই ছুটে গিয়ে প্রণাম করা এই ব্যাপারটা উঠে গেছে। এবং আরও কিছু ব্যাপার লক্ষ্য করি, যদিও আমাদেরকে সিট ছেড়ে দেয়, কিন্তু আমরা শুধু শিক্ষক কেন, আরও তো শিক্ষক আছে, ছাড়তে চাই না সিট। মানে কি করে, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, একটু দেখিনি ভান করে, এই ব্যাপারটা কিন্তু হয়েছে। এই শ্রদ্ধা ভক্তির ব্যাপারটা একটু কমেছে, এটা কিন্তু আমি স্বীকার করছি। আর দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি করলেন যে ওই মাইনে বেড়েছে, টিচারদের মাইনে বেড়েছে কিন্তু মানসিকতা আন্তরিকতা কমেছে, এই কথাটা আমি স্বীকার করছি না, কেন বলছি, শিক্ষকরা মানে তৈরি হয় না, শিক্ষকরা জন্মান, শিক্ষকদিকে তৈরি করা যায় না। তাই জন্য যারা একদম অন্তর থেকে শিক্ষক এবং জাত শিক্ষক, তাদের কিন্তু এতটুকু আন্তরিকতা কম, সে সংখ্যাটা খুবই কম, তার হ্যাঁ কম, একদম ঠিক, এইটা আমি স্বীকার করছি কম। কিন্তু মাইনের সঙ্গে ছেলে মেয়েদের পড়ানোর ব্যাপারটা তারা ফারাক করেন না। তবে একটা কথা কি, সেই সংখ্যাটা কমে গেছে, কমে গেলেও যদি এরকম হতো যে অনেক কমে যেত, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তো। আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভাঙেনি, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আগের যে ঐতিহ্য বজায় রেখেই চলছে। এইবার 2-4 জনের মানসিকতা নিয়ে আমরা তো বেঁচে থাকবো না, আমরা দেখব মেজরিটি কি, সংখ্যাধিক্য কিন্তু টিচারই আছে, তাদের আন্তরিকতা আছে। এই মাইনের কথা বললেন, আমি একটু কথা বলি। আমি যখন স্কুলে পড়াতাম, মাস্টার ডিগ্রি স্কেল পেতাম, গ্রস পেতাম 4,000 টাকা। এখন কেউ ভাবতে পারবে না, গ্রস 4,000। তো তাহলে দেখুন, সেই থেকে এখন মাইনে অনেক হয়েছে, কিন্তু কি আন্তরিকতা কি কমে যাবে? তা নয়, আমাদের লাইফস্টাইলের সঙ্গে বজায় রেখে মাইনে একটু বাড়ার দরকার ছিল, বেড়েছে। কিন্তু তাই বলে আন্তরিকতা কমে যাওয়া, যদি কারুর কমে যায়, আপনি যেটা বলছেন যে কেউ কমেছে, এটাও আমি মানতে হবে আমাকে, কেননা কিছু তো আছে ব্যতিক্রম, সেইগুলোকে নিয়ে আমরা উল্লেখ করতে চাই না। তার কারণ আমরা তো জন্ম মৃত্যু সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয় এসব নিয়ে এই পৃথিবী ভালো। তাহলে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র অন্ধকার নিয়ে তো বাঁচবো না, শুধুমাত্র মৃত্যু নিয়ে তো বাঁচবো না, শুধুমাত্র মন্দ নিয়ে তো বাঁচবো না, সব মিশিয়ে আমাদের পৃথিবী। তো এই ব্যাপারটা আমার মনে হয় খারাপ দিকটাকে বেশি না হাইলাইট করে ভালো দিকটাকে তুলে ধরে টিচার দিকে আরও বেশি আন্তরিক করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। যে কোনো এরকম ঘটনা চোখে পড়ছে, দেখতে পাচ্ছি, শিক্ষক দিবসে আজকে আমরা দেখি, শিক্ষক দিবসে যে আন্তরিকতা আগে থাকতো, এখন তো সেই আন্তরিকতা দেখা যায় না, ছাত্রদের দেখা যায় না অতটা। শিক্ষক দিবসের ব্যাপারটা, তো সেই জিনিসটা কিন্তু একসময় শিক্ষক দিবসে হয়তো ভালো উপহার সামগ্রী কেউ দিত না, এখন আমাদের অনেকেই উপহার সামগ্রী সব দিতে আসে বেশি বেশি। তো কলেজের অনেক শিক্ষকও বলেন, আমাদের সঙ্গে কাজ করেন, তারা বলে যে মুশারফ এত টাকা দরকার ছিল না, নিজেই বলছে কি করবে এত টাকা নিয়ে বলো তো, বলছে খরচই হয় না, সিকিবাগ আমার খরচ হয় না। তো এটা যদি মানসিকতা, সবাই যদি এই টাকাটার কথা চিন্তা করে যদি পড়াতেন, যে আমাকে এত সরকার দিচ্ছে, আমাকে কিছু সমাজকে দিতে হবে, সবাই যদি এই মানসিকতা রাখতো, এই নিয়ে যদি কলেজে আসতেন, প্রবেশ করতেন, তাহলে তো অনেক আমরা উঁচুতে পৌঁছে যেতাম। একদম ঠিক কথা। তবে একটা কথা বলি, শিক্ষক দিবসের কথাটা বলি, শিক্ষক দিবসে সত্যি করে আগেকার যুগের আয়োজন ছিল না, ভক্তি ছিল, এবং শ্রদ্ধা ভক্তি চরম, গিফট ছিল না, উপহার ছিল না, কিন্তু আন্তরিকতা, এত আন্তরিকতা ছিল, হ্যাঁ একদম নিখাদ, ঠিক কথা, এই জিনিসগুলো ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে
ওই বাইরের চাকচিক্য বাহ্যিক আড়ম্বরতা বেড়ে গেছে, কিন্তু অন্তরের ভক্তি শ্রদ্ধাটা কমে একদম গেছে। কমে গেছে। তারপরে ইদানিং আবার দেখা যায় একটু উল্টো রকম চিত্র। আমরা তো এত বছর শিক্ষকতা লাইনে রয়েছে, প্রায় 32 বছর। আমি প্রথমে স্কুল, তারপর 2টো কলেজ। তো যাই হোক, তো তাতে করে দেখেছি যে এখন তুলনামূলকভাবে যারা টিউশনি পড়ায়, প্রাইভেট পড়ায়, তাদেরকেই শিক্ষক দিবসে গিফট দিতে যায়, তাদেরকে ভালো ভালো উপহার নিয়ে যায়, তারাই যেন শিক্ষক। যারা প্রকৃত শিক্ষক তাদের মান মর্যাদা দিতে ছেলেরা ভুলে যায়, একদম ভুলে যায়। এখন ইদানিং এই ব্যাপারটা চোখে খুব চোখে পড়ছে, এবং এটা খুব দৃষ্টিকর, অবশ্যই একদম। তার কোনো 12 মাস যে শিক্ষকের কাছে আমরা পড়ছি, যে ডাইরেক্ট টিচার, যার আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখছি, আমার জীবনে চলার পথে আমি পা হাঁটি হাঁটি করে এগিয়ে যাচ্ছি, তাদেরকে ছেড়ে দিয়ে যারা টিউশনি পড়াচ্ছে, প্রাইভেট টিউটর, তাদেরকে যেন বেশি মাতামাতি। আর এখনকার ছেলেমেয়েরা, একটা কথা বলতে দোষ নেই, হইটা খুব বেশি, অতিরিক্ত হুজুকে এবং তার জন্যই পড়াশোনা, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ থেকে তারা দূরে চলে যাচ্ছে। হুল্লোড়ে গা ভাসিয়ে দিচ্ছে। তার ফলে বেশিরভাগ ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে, হুল্লোড়ের জোয়ারে একবারে ভেসে যাচ্ছে, কেউ কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছে না। এটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। আর তার আরো একটা প্রধান কারণ তো মোবাইল। সেটা তো একটু আগেই আমরা বললাম যে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সব হোয়াটসঅ্যাপ, মেসেজ, এই সবে তারা বেশি মেতে যাচ্ছে। তো এইটা যদি দূর করা যায়, অন্যদিকে মন করা যায় এবং মোটিভেট করা যায় ঠিকঠাক মেয়েদেরকে, ছেলেদেরকে, আমার মনে হয় তাদের একটা না একটা সময় তারা সচেতন হবে, তারা নিজেদের পায়ের নিচে মাটি তৈরির চেষ্টা করবে। অনুভূতিটা জাগবে, অনুভূতিটা, এই অনুভূতি জাগানোর দায়িত্ব কিন্তু আমাদেরই, শিক্ষকদের, অধ্যাপকদের, সবার। আমরাই পারি। আমাদের এমন অনেক ছাত্র আছে যারা আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে তারা জীবনে কিছু করেছে, যে আপনাকে দেখে আমি উৎসাহিত। আপনাকে আগে আদর্শ, শিক্ষকের আদর্শ দেখেছে, তার চুল আঁচানো, হাঁটা চলা, কথাবার্তা, এখন সেইটা কমে যাচ্ছে, এখন কমে যাচ্ছে। এখন আবার একসময় বাড়ি, পাড়ায়, গ্রামে, বিয়ে বাড়িতে যে কোনো উৎসব হলে শিক্ষকের পরামর্শ নিতে, সবচেয়ে আগে শিক্ষকের কাছে আসতো, কে কি পড়বে, হায়ার এডুকেশন কিভাবে নেবে। কিন্তু এখন সেটা অনেকটা কমে যাচ্ছে। সে শ্রদ্ধা, সে ভক্তি, সেই দিক থেকে এই জন্য আমাদের পরিবেশ পরিস্থিতি এবং এই যে দিন, আমাদের রাজনীতি সবই যুক্ত। বর্তমান রাজনীতি, এটা আমাদের কি রাজ্য কি কেন্দ্রীয়, সব কিছুই আমি মিলিয়ে বলছি। পরিবেশ, মানে আমি রাজনীতিকে বাদ দিয়ে কথা বলতে চাইছি, শিক্ষার পরিবেশ, পরিস্থিতি এবং বর্তমান যুগের যে চাহিদা, অভাব, এই ব্যাপারগুলো খুব কাজ করছে। একদম, খুব বেশি কাজ করছে। আচ্ছা, আরেকটা বিষয়, যে আপনি কলেজে এসছেন নতুন, তো মূলত কয়েকটা লক্ষ্য যেগুলো খুব আপনার বেশি তাড়িত করছে আপনাকে, যেগুলো আমাকে করতেই হবে, এরকম কয়েকটা। যেমন আমার নিজের কলেজ, তো ওই জন্যই বলছি, একটু অন্যভাবে বলছি। আমি ঢোকার মুখে যে বাগানটা রয়েছে, তো আমার প্রথম দিনেই মনে হয়েছে বাগানটাকে আরো সুন্দর করা দরকার, আরো লাইটিং করা দরকার। এই যে রাজার মূর্তি, মহারাজার মূর্তিটা যাতে হাইলাইট হয়, বাইরে যে পেরিয়ে যাবে এমন লাইটিং করা হোক যেন চোখে পড়ে, এই ব্যাপারটাই। যার সম্পদে আমরা আজকে ঋদ্ধ হয়ে রয়েছি, সমৃদ্ধ হয়ে রয়েছি, তাকে হাইলাইট করাটা আমার মনে হয়েছে যে এটা করা দরকার। আর এই সামনের রাস্তাগুলো লাইট দেওয়া অবশ্যই দরকার, বেশি করে। লাইট আছে, নেই তা নয়, কিন্তু আরো বেশি করে দেওয়া দরকার, যাতে আলোকিত দিনের মতো দরকার। এবং সামনে যে বাগানটাকে আরো সুন্দর করে সাজানো গোছানো দরকার। আমাদের আরো একটা বাগান আছে পেছনের দিকে, বড় বাগান, এবং আরো আমাদের মেডিসিনাল
গার্ডেন Plant. আছে, প্ল্যান্ট আছে, সেখানে গার্ডেন আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু আমার যেটা প্রথম দিনে ঢুকেই এটা মনে হয়েছিল সেটাই বললাম, এছাড়া আমাদের আরও কিছু কিছু ওই যে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য কেরিয়ার কাউন্সিলিং, একদম তাদের কেরিয়ার কীভাবে করে দরকার। তুলবে খুব দরকার। এই ব্যাপারে আমাদের কিন্তু হচ্ছে, ওমেন্স কলেজে হয়নি তা নয়। আমার আরও বেশি বেশি করে করার ইচ্ছা আছে যে মেয়েরা সচেতন হোক যে আমাদের এই পড়াশোনা শেষে আমাদেরকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমরা যে কোনো একটা পেশাকে চুজ করতে পারবো। একদম। তার জন্য ওই যে একটু আগেই বললাম যে কিছু কোর্স খোলার কথা কর্মমুখী ভেবেছি, কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা Vocational. ভোকেশনাল, ঠিক। তারপরে এমন কিছু কিছু ক্যাম্প করা, এমন কিছু কিছু সেমিনার করা, যাতে করে তারা শুধু শিক্ষা নয় স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হয়ে ওঠে। একদম এবং মেয়েরা একটু লাজুক, ভীরু প্রকৃতির। এই একদম খুব তাড়াতাড়ি আমাদের একটা ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প মানে সেমিনার Seminar. টাইপের একটা হবে, এসেছিল, কথা হয়ে গেছে। তো আমাদের রিসেন্ট করবো, এই জানুয়ারিতে করবো, একটা দিন ঠিক করে নিই। তো সেখানে আমি প্রথমেই বলছিলাম যে একজন লেডি ডাক্তার এলে ভালো হতো, খুব ভালো। কেননা মেয়েরা তো এমনি সমস্যাটা খুব খুলে মেলে বলতে লজ্জাশীল, পারবে। মেয়েদের কাছে যেভাবে তুলে ধরতে পারবে তাদের সমস্যাগুলো, না তো মেয়েরা সবসময় গোপন করে, কিন্তু গোপন করলে রোগ তো একদিন বাড়াবাড়ি হয়ে যায়। তো আমি এই কথাটা বলেছি যে আপনারা লেডি ডাক্তার একজনকে নিয়ে আসুন, তাহলে খুব আমি ভালো। খুব খুশি হব। তো এই ধরনের ব্যাপার আরও অনেক কিছু, এনসিসি আছে আমাদের কলেজে, আমার সময় থেকে তার আগে থেকে খুব সমৃদ্ধ। এবং এবারে একটা মানে অল ওয়েস্ট বেঙ্গলের একটা ক্যাম্প আমাদের কলেজে হচ্ছে, বাহ। তার ফলে আমাদের একটা State level এ? পপুলারিটি, হ্যাঁ স্টেট লেভেলে পপুলারিটি বাড়বে। একদম। আমাদের পপুলারিটির সঙ্গে সঙ্গে আমাদের কলেজটা হাইলাইট হবে। একদম। এবং এইরকম যে একটা ঐতিহ্য সমন্বিত কলেজ আছে, মানুষের কাছে পরিচিতি ঘটবে, এই ব্যাপারটা হবে। এইটাও আমাদের হচ্ছে একদম রিসেন্ট, এই ডিসেম্বরেই হবে, ওইটা একটা হবে। এছাড়া আমাদের এনএসএসের দুটো ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2। তারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে থাকে। যেমন কোনো একটা বস্তি এলাকা বা কোনো স্লাম এরিয়া, তারা সেটা অ্যাডপ্ট করে এবং অ্যাডপ্ট করে তার উপরে কাজ করতে থাকে, একদম। যে তাদের উন্নতি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের গ্রামকে adopt করে- একদম অ্যাডপ্ট করে নিয়ে সেখানকার সেইটাকে মানুষকে নিয়ে, সেখানকার তার পরিবেশকে মানুষ, নিয়ে, ছেলে মেয়ে, হ্যাঁ, সব। একদম তাদের সবাইকে নিয়ে upliftment-এর কাজ জন্য করে, চেষ্টা করে। হ্যাঁ, একদম সামাজিক উন্নয়ন যাতে ঘটনা। আচ্ছা, কলেজ ছাত্র সংসদ এখন নেই দীর্ঘদিন ধরে, হ্যাঁ। হ্যাঁ 17 সালের পর থেকে নেই। তো এ ব্যাপারে কি মনে হচ্ছে যে এটা কি প্রয়োজনীয়তা রয়েছে? এই দেখুন, এই ধরনের রাজনৈতিক কথা আমি ঠিক বলতে রাজি নই। তার কারণ প্রয়োজন আছে কি নেই এটা আমি ঠিক বলতে পারবো মানে না। আপনি কলেজে এসেছেন তো? নেই এইটুকু বলতে পারেন। এইবার আমি কলেজে এলাম, এর পরবর্তী আমি আগে থাকি, দেখি, পরিস্থিতি অনুভব করি, তারপরে এই প্রশ্নের উত্তর দিতে পারবো, এখন পারবো না। ঠিক আছে, আপনি দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত, বিভিন্ন গ্রন্থ থেকে শুরু করে লেখালেখি, এবং আপনার একটা নীলপরি লালপরি, হ্যাঁ লালপরি নীলপরি একটা পত্রিকা রয়েছে। তো এটা আমার খুবই ভালো লাগছে। তো এক্ষেত্রে একটা শেষ করে এসছি আমরা, প্রায় সময় শেষ হয়ে এসছে আমাদের। আমি একটা কবিতা আপনার কাছে একটা শুনবো। আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিয়েছি। আমার কিছু মানে অথেন্টিক কিছু কাজ, যেমন এইটা হচ্ছে দ্য সাইলেন্স দ্যাট স্পিক্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটা বেরিয়েছে। খুব ভালো। এই বইয়ে রয়েছে অল ইন্ডিয়ার, একদম গুজরাট, মহারাষ্ট্র থেকে আরম্ভ করে ওয়েস্ট বেঙ্গল সবারই মুসলিম মহিলাদের গল্প ইংরাজিতে ট্রান্সলেট করেছেন একজন। আচ্ছা, এত ভালো কাজ করেছেন, তাতে আমার একটা গল্প ঠাঁই পেয়েছে। খুব ভালো। অক্সফোর্ড ইউনিভার্সিটি একদম, প্রেস থেকে, এটা একটু দেখাতে চাই। আর রিসেন্ট এই যে আকাশকে চিঠি, এই বইটার একটা বই, ওই গল্প আকাশকে চিঠি, এই নাম শিরোনামে যে গল্পটা আছে সেই গল্পটা এখানে ইংরাজিতে ট্রান্সলেট হচ্ছে, এ লেটার টু দ্য স্কাই। আচ্ছা, সেই জন্য এই বইটা আনলাম আর কি দেখানোর জন্য। আর এই অর্ধেক স্বর শুধুমাত্র
মহিলা লেখকদের নিয়ে গল্প। লাল মাটি প্রকাশন একটা গল্প সংকলন করছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ, এটা চতুর্থ খণ্ড। তো এতে আমার 3টে গল্প বেরিয়েছে। বাহ। আচ্ছা, আর পত্রিকার কথা একটু বলে নিই। আমি প্রায় 25 বছর হলো যে আমি এই লালপরি নীলপরি নামে একটা ISSN পিয়ার রিভিউ UGC অ্যাপ্রুভ, এটা গবেষণাধর্মী শিশু সাহিত্যের বই করি এবং 400-500 পাতার। এর আগের সংখ্যা এটা ছিল এবং বিশেষ সংখ্যা করে থাকি। এবারে আমি করেছি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য বিশেষ সংখ্যা, ঠিক আছে? খুব ভালো। তো এই পত্রিকাটাকে ঘিরে আমার একটা পরিচিতি। পাঠক মহল এবং লেখক মহল তৈরি তৈরি হয়ে হয়েছে। তারা কি করে না, এতে লেখা লিখলে তারা অন্যান্য চাকরির ইন্টারভিউয়ে দেখাতে পারে প্রবন্ধ, কিন্তু আমরা কিন্তু মূলত প্রবন্ধধর্মী এখানে আলোচনা থাকে। তো সেই দিক দিয়ে সমাজের অনেক মানুষের উপকারে লাগে নিশ্চয়ই। এই পত্রিকা, তার জন্য আমি খুব শান্তি পাই। অনেক কষ্ট করে কিন্তু চালিয়ে যাচ্ছি ব্যাপারটা। আর কবিতা শুনতে চেয়েছেন আপনি, আমি আমার একটা কবিতা সমগ্র 2য় খণ্ড বেরিয়ে গেছে এবং সেই 2য় খণ্ড বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে। তো আমি এখন এই খণ্ড বের করতে চাইনি, কিন্তু অনেকে বলছে আমার পাঠকরা যে আপনি বের করুন না, পরে তারপরে যা লিখবেন আবার বেরোবে। নিশ্চয়ই। তো আমি চাইছিলাম যে পরে বেরোলেই ভালো। আর আমার একটা আশার কথা, আমরা বাংলাদেশে জসিমউদ্দিনের বাড়ি গিয়েছিলাম, বাহ। তার ছেলের ইন্টারভিউ নিয়েছি, খুব ভালো। তার আরেক ছেলের সঙ্গে কথা বলেছি, তার ফরিদপুরের বাড়ি, কমলাপুরের বাড়ি, সব জায়গায় আমরা গেছি এবং জসিমউদ্দিনের সমস্ত কিছু, সেই কবর কবিতাটা লিখেছিলেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, সেই ডালিম গাছের তলায় আমরা তাকে বসে সমাধিস্থ করা। সেই জায়গাটাকে সমাধি ক্ষেত্র সব কিছু এই বইটার মধ্যে আছে। কেউ যদি জসিমউদ্দিনের বাড়ি না গিয়েও জসিমউদ্দিনকে জানতে চান, আমার মনে হয় এই বইটা। ঠিক আছে, আমরা সময় প্রায় আমাদের শেষ হ্যাঁ। করে ফেলেছি। আচ্ছা। আমরা একটা ছোট কবিতা আপনার কাছে শেষে হ্যাঁ, শোনাবো। আমি একটা কবিতা, মানে আমি একটা ছোট্ট একদম 2-3 লাইনের অনুগল্প একটু আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা। আর একটা কবিতাও এনেছিলাম, সময় হলে পড়বো, না হলে অসুবিধা নেই। মানুষ আসেনি, মন্দির গেট কমপ্লেক্সে একা থাকি, 5 তলা ফ্ল্যাট, এখানে কেউ কাউকে চেনে না, কে কখন আসে কখন যায় কেউ জানে না, জানার প্রয়োজনও নেই। গত রাতে 3 তলার কুকুরটা খুব চেঁচাচ্ছিল, কিছু লোকের ফিসফিসানিও শুনেছিলাম, ভয়ে বের হয়নি। এখানে রাত বিরেতে মানুষ মরে গেলেও কেউ সাড়া দেয় না, ওপর তলার লোক নিচে তলার লোককে চেনে না। সকালে শুনলাম অরিন্দমবাবু ও তার স্ত্রীকে কে বা কারা গতকাল রাতে খুন করেছে। এখন লোকে গিজগিজ করছে, মিডিয়া, পাড়া প্রতিবেশী সবাই এসেছে, অথচ আসল সময়ে কেউ নেই। কুকুরটা ঘেউ ঘেউ করে লোক ডাকার বহু চেষ্টা করেছিল, কিন্তু কেউ আসেনি। কুকুরের ডাকে পাড়ার কুকুরগুলো সব এসেছিল, কিন্তু একটাও মানুষ আসেনি। ধন্যবাদ। ধন্যবাদ। তাকে আমরা এর পরে আবার তাকে আমরা পাবো, তখন একটা আমরা অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে তার কবিতা শুনবো। আজকে অনুগল্প শুনলাম। আমাদের সময় ইতিমধ্যেই সময় থেকে নির্ধারিত সময় থেকে আমরা 15 মিনিট এগিয়ে গেছি, বেশি হয়েছে। তো যাই হোক, আমরা এতক্ষণ আমাদের আজকের শিক্ষাঙ্গনের আলোচনায় আমি সৈয়দ মোশাররফ আজম ছিলাম এবং আজকে উপস্থিত ছিলেন, আমাদের আলোচনা করলেন বিভিন্ন বিষয়ে, শিক্ষার পরিবেশ, কলেজ শিক্ষার পরিবেশ, বিভিন্ন ধরনের অন্তরায়, কী কী সমস্যা, তার সমাধানের ইঙ্গিত তিনি দিলেন। তো এই বিষয়ে তিনি আমাদের অধ্যাপক ডক্টর আশরাফি খাতুন, বর্ধমান এমইউসি উইমেন্স কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ, তিনি এতক্ষণ ছিলেন, তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমরা যথেষ্ট সমৃদ্ধ হলাম, উপকৃত হলাম। আশা করি ভবিষ্যতে আবারও তাকে এই বিভিন্ন বিষয়ে আলোচনায়, বিশেষ করে একটা আমাদের রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আমরা করি, তো সেই প্রসঙ্গে তার কবিতা শুনবো অবশ্যই।
তো আমরা আজকে যথেষ্ট আপনারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন আশা করি। আমরা পরে আবারও তার কাছে তাকে আমরা পাবো আশা করছি, এবং আজকে এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।